প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি মাকসুদুন নবী। আজ আমরা কথা বলবো চট্টগ্রামের পাহাড় ধসে মৃত্যু এবং বন্যা পরিস্থিতি নিয়ে। স্টুডিওতে এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব মোহাম্মদ জিয়াউল হক। আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন বেশ কয়েকজন অতিথি এবং বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে যুক্ত হবেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম পাহাড় ব্যবস্থা কমিটির প্রধান। আপনাকে স্বাগত চ্যানেল 24 স্টুডিও থেকে। গত কয়েকদিনের যে পরিস্থিতি চট্টগ্রাম অঞ্চলে, আপনার কাছেই শুরুতে আসতে চাই জনাব ডক্টর ইকবাল সারোয়ার। গত কয়েকদিনে আমরা দেখলাম চট্টগ্রামের কয়েকটি জেলায় পাহাড় ধসে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে যে প্রশ্নটি বারবার সামনে আসছে, এর আগে 2007 সালে বড় ধরনের পাহাড় ধসে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। তো পাহাড় ধসগুলো যখন হয় তখন কিছু কমিটি হয়, সরকারের পক্ষ থেকে শক্ত কথাবার্তা বলা হয়, কিন্তু এই পরিস্থিতিটা থামানো যায় না। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, সেটি হচ্ছে, কিন্তু যে পাহাড় ধসের ঘটনা ঘটছে সেটি তো চাইলে থামানো যেত, কেন থামানো যাচ্ছে না, কি বলবেন? ধন্যবাদ। এই প্রশ্নটি আসলে বারবার ঘুরে ফিরে আসে এবং আমরা দেখতে পাই পার্বত্য অঞ্চলগুলোতে এবং আমাদের চট্টগ্রামে যেখানে পাহাড় রয়েছে বা কক্সবাজারে সেখানে পাহাড় ধস হচ্ছে এবং পাহাড় ধসে প্রাণহানি হচ্ছে। এই বিষয়টি আমাদের অতীতের পরিসংখ্যানগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে একসময় ভয়াবহ রকমের মানবিক বিপর্যয় ঘটেছিল এবং এটা ঘটেছিল তাদের ক্ষেত্রেই যাদের ইন্ডিজিনাস নলেজ, অর্থাৎ যাদের পাহাড়ে বসবাসের অভিজ্ঞতা নেই কিন্তু পাহাড়ে বসবাস করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সাধারণত ঘটে থাকে। আর যাদের সেই ইন্ডিজিনাস নলেজটা আছে যে পাহাড়ে কিভাবে বসবাস করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনার খবরটা আমরা পাই না। তো আপনারা জানেন যে শহরাঞ্চলেই মূলত কাছাকাছি যে সব পাহাড় রয়েছে সেখানে আসলে বিভিন্ন শ্রমিক শ্রেণী বা যারা ইনফরমাল সেক্টরে কাজ করে তাদের আসলে সাশ্রয়ী মূল্যে বাসাবাড়ি পাওয়ার লোভে তারা অনেক সময় পাহাড়ের এই বিষয়গুলো তারা দখল করে থাকে। তো আমরা যে বিষয়টি গত 2 বছর ধরে করছি সেটা হচ্ছে যে আপনারা খবর পাচ্ছেনও, সেটা হচ্ছে যে আমরা পাহাড় কাটাটাকে আমরা প্রায় মানে একেবারেই নির্মূল করার চেষ্টা করেছি এবং আমরা যে শক্ত অবস্থানে নিয়ে গেছি সেটা হচ্ছে যে আমরা এখন কিন্তু 24/7 আমাদের যে পাহাড় ব্যবস্থাপনা কমিটি রয়েছে, বিশেষ করে পাহাড় ব্যবস্থাপনা কমিটি কিন্তু 2 রকমের। একটা হচ্ছে যে মহানগর কেন্দ্রিক, যেটা চট্টগ্রাম শহরের উপরে, আর আরেকটা কিন্তু আমরা করে থাকি, যদি এটা আলাদাভাবে ক্যাপাসিটিতে করে থাকি, সেটা হচ্ছে সমস্ত পার্বত্য অঞ্চলের জন্য। তো সেখানে যে বিষয়টি আমরা এখন খুব শক্ত হাতে তৈরি করেছি সেটা হচ্ছে যে শ্রমিকদেরকে নয়, আমরা আমাদের পাহাড় কাটার যে মূল পরিকল্পনা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং তারা অনেকে কিন্তু জেলে রয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন কুখ্যাত পাহাড় কর্তনকারীও রয়েছে। এবং আপনারা এটাও জেনে থাকবেন যে এখন যাদেরকে পাওয়া যাচ্ছে না অথচ তারা নির্দেশনা দিয়েছিল যে পাহাড় কাটা হোক, তাদের তত্ত্বাবধানে পাহাড় কাটা হচ্ছে কিন্তু তারা ঘটনাস্থলে নেই, তাদের নামে কিন্তু মামলা রয়েছে, তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা জিরো টলারেন্স একটা অবস্থান নিয়ে এসেছি। এখন আরেকটা সমস্যা হচ্ছে, পাহাড়ে যখন আমরা উচ্ছেদ অভিযান করি, আমরা মাঝে মাঝে উচ্ছেদ অভিযান করি, সেগুলোকেই করি যেগুলো আসলে সহজে আমরা প্রাথমিক পর্যায়ে সে চিহ্নিত করতে পারি এবং তাদেরকে ডিসপ্লেস করে দিই। আর যারা একটু পুরাতন হয়ে গেছে তারা অবশ্য কিছু সুবিধা ইতোমধ্যে নিয়ে ফেলেছে, যেমন মনে করেন যে বিদ্যুতের সুবিধা, পানির লাইনের সুবিধা। এক্ষেত্রে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, আমরা যখন সেগুলোকে কর্তন করতে যাচ্ছি বা সেগুলোকে বিচ্ছিন্ন করতে যাচ্ছি, তখন মানে তারা আসলে আদালতের আশ্রয় নিয়ে ফেলছে। জি। আদালত আশ্রয়ের ক্ষেত্রে আদালতের যে নির্দেশনা যে তাদেরকে আসলে পুনর্বাসিত করতে হবে, তারপরে হচ্ছে বিদ্যুতের সংযোগ আপাতত ছিন্ন করা যাবে না। ফলে আমাদের আসলে যেভাবে আমরা শক্তি সামর্থ্য নিয়ে সেখানে যাই সেটা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু অঞ্চল ভিত্তিক কমিটি গঠন করেছি এবং কমিটি সবসময় কাজ করছে এবং আপনারা এটাও জেনেছেন যে আসলে যে দুর্বৃত্তরা পাহাড়কে ধ্বংস করে
তারা কিন্তু একেবারে গভীর রাতে করে এবং মানে একরকম নিরাপদ সময় তাদের পক্ষে যেটা মনে হয় সে সময় করে। কিন্তু আমরা যেটা করেছি গত 2 বছর ধরে, আমরা যে প্র্যাকটিসটা করছি সেটা হচ্ছে যে আমাদের নলেজে যখনই আসছে এবং যে সূত্র থেকে পাচ্ছি আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই সেখানে এগিয়ে যাচ্ছি। এবং এক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী, তাদেরকে যখন আমরা আহ্বান করছি তারা কিন্তু আমাদের কাছে চলে আসছে। এবং যারা পরিবেশ কর্মী রয়েছে, যারা বেসরকারি জি, আমি তো জয়েন করেছি ভাই। তাদেরকে আমরা কিন্তু আমি জয়েন করেছি। ফলে যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে হ্যালো। আমাদের তথ্য পেতে এখন আর কোনো সমস্যা হয় না। জি, তো আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে আমরা আসব। ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম। আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। আমাদের সঙ্গে কথা বলছিলেন বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, যিনি চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রধান জনাব ফরিদুল ইসলাম। আমাদের কাছে তথ্য হলো যে বিভিন্ন গবেষণাও বলছে যে গত 20 বছরে চট্টগ্রাম অঞ্চলের প্রায় 60% পাহাড় কেটে ফেলা হয়েছে এবং এই পাহাড় কেটে ফেলার পেছনে থাকে একটা বসতি বাণিজ্য। পাহাড় কেটে বসতি করা হয় কিংবা মাটি কেটে অন্যত্র নিয়ে যাওয়া হয়, এর পেছনে একটা বাণিজ্য আছে। আর এই বাণিজ্যের সাথে যুক্ত থাকে রাজনৈতিক ব্যক্তি এবং প্রভাবশালীরা। অতীতের সরকারগুলো সেখানে হাত দেওয়ার তেমন একটা সাহস দেখায়নি। আপনারা কি সাহসটা দেখাবেন বা দেখাতে চাচ্ছেন? ধন্যবাদ। আমাকে নিশ্চয় শুনতে পাচ্ছেন? জি, পরিষ্কার। আচ্ছা, তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সংযুক্ত করার জন্য, এবং আমার সাথে যারা আমাদের মাননীয় অতিরিক্ত ডিজি আছেন পরিবেশের এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, এবং আমি দেখতে পাচ্ছি আরো কয়েকজন যুক্ত হয়েছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা সরকার গঠন করার পরে আমার পরিষ্কার মনে আছে চকরিয়াতে একটা পাহাড় দখল করে একজন একটা স্থাপনা করেছিল। আমরা পত্রিকায় দেখছি সকালবেলায়, আমরা কিন্তু বিকেল 4টার ভিতরে ওটাকে কিন্তু আমরা সম্পূর্ণ ধ্বংস করেছিলাম। সেখানে আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসন, ওখানকার ফায়ার সার্ভিস সহ সবার সহযোগিতা নিয়ে, কারণ আমাদের পরিবেশ ডিপার্টমেন্ট বা বন বিভাগের কিন্তু সক্ষমতার যথেষ্ট অভাব রয়েছে, বিশেষ করে অপারেশন করার ব্যাপারে। ঠিক তেমনি এপ্রিল মাসে আমার পরিষ্কার মনে আছে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আমরা একটা বৈঠক করেছিলাম, কারণ ইত্তেফাকের ব্যাক ফেজে একটা নিউজ আসছিল যে 3 মাসে 8টি পাহাড় উধাও। যদিও এটা পুরোপুরি সঠিক না, বাট তারপরও আমরা পরের দিন সকালে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বিভাগীয় কমিশনার মহোদয় সহ এবং কক্সবাজার সহ সবাইকে সংযুক্ত করে আমরা একটা জুম মিটিং করি এবং আমরা সেখানে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছিলাম, যেটা বিভাগীয় কমিশনার মহোদয় এটাকে বাস্তবায়ন করেছে। সেটা হচ্ছে পাহাড়ে আমরা যে মাটি কাটার যে মেশিনটা আছে এক্সকেভেটর, এইটা সরাসরি ডিসি অথবা ইউনোর পারমিশন ছাড়া নতুন করে এটা পাবে না, কারণ পাহাড়ে আসলে ওই রকম মাটি কাটার কোনো মেশিনের দরকার নাই। তারপরে এখানে যে ইটের ভাটাগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা খেয়াল করেছি যে মূলত এখানে মাটিগুলো ইটের ভাটায় যায়, সুতরাং এখানে একটাও ইটের ভাটা বৈধ নাই। তো আমরা পরিকল্পনা আছে এই নতুন সিজন, এখন যেহেতু বর্ষা চলে আসছে, ইটের ভাটাগুলো তো ন্যাচারালি বন্ধ হয়ে গেছে, নতুন করে যাতে এটা না করতে পারে সেই জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং এই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট একটা আমাদের মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে, আবার আমরা সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে সবার সাথে বসে আমরা একটা পরিকল্পনা করছি। তো মূলত এই সরকার যেহেতু পরিবেশ বান্ধব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও প্রতিনিয়ত দেশের কোথায় এই পাহাড় কাটা বা বন দখল বা বন্যপ্রাণী আক্রান্ত বা সাধারণ মানুষ যে ঝুঁকিতে পড়ছে এই যে পাহাড় কাটার ফলে, আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই জনাব শেখ ফরিদুল ইসলাম। আপনি যেটি বলছিলেন, আপনি জানেন যে রোহিঙ্গাদের যখন ক্যাম্প তৈরি হয় কক্সবাজারে, তখন কিন্তু বলা হয়েছিল যে বিপুল পরিমাণ পাহাড় কিন্তু তখন কাটা হয়েছে এবং বলা হয়েছিল যে এই পাহাড়গুলো পুনর্গঠন করা হবে কিংবা এটা একটা উদ্যোগ নেওয়া হবে, কিন্তু পরবর্তীতে আর তা দেখা যায়নি। আপনাদের সরকার কি তেমন কোনো উদ্যোগ নিতে চায়? না, দেখুন, আসলে পাহাড় কোনো নতুন করে করা সম্ভব না, এটা হচ্ছে একটা অবাস্তব কথা। পাহাড় আসলে প্রাকৃতিকভাবে এগুলো তৈরি হয়, সুতরাং এটা প্রাকৃতিকভাবে আমাদেরকে সুরক্ষা করতে হবে। আর দ্বিতীয়ত, এটা রোহিঙ্গা ওখানে জনগোষ্ঠীর সাথে যে সমস্যাটা হয়েছে, আমরা ওখানে বিভিন্ন আমাদের যে এনজিও বা আইএনজিও আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি ওখানে যাতে প্ল্যান্টেশন আমরা করতে পারি। আপনারা জানেন যে আমরা 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি আমরা শুরু করেছি এবছর থেকে, আমরা কক্সবাজার থেকে শুরু করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 13ই জুন এটা উদ্বোধন করেছেন। তো ওই জনপদে আমরা ইতিমধ্যেই গাছ লাগানোর জন্য আমাদের বন বিভাগ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আমরা সেখানে বৃক্ষায়ন করার জন্য আমরা চেষ্টা করছি এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ওখানকার সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য, যেন
তারা এটাকে দেখভাল করে এবং তারা এটার ওনারশিপ পায়, তাহলে আমাদের এই যে মানে করেন পরিবেশের যে ভারসাম্যের যে সমস্যাটা হচ্ছিল, আমি মনে করি এই বনায়নটা করতে পারলে অনেকটাই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। যে আপনি আমাদের সাথে আছেন, আপনার কাছে আপনার যদি নিশ্চয়ই কিছু সময় আমরা চাইবো, আমরা আরও একজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি চট্টগ্রাম থেকে ডক্টর মোহাম্মদ ইকবাল সারোয়ার, অধ্যাপক ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ইকবাল সারোয়ার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে পাহাড় ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে, মাস্টার প্ল্যানের কথা বলা হয়। পাহাড় একটি বিশেষায়িত অঞ্চল, যেখানে অন্য অন্য যে নগরায়ন যেভাবে গড়ে ওঠে, যে ধরনের পরিকল্পনা নেওয়া হয় পাহাড়ের ক্ষেত্রে বিশেষভাবে নিতে হয়। এই চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনাটা আসলে ঠিক কিভাবে হবে? কেননা আমরা দেখছি এই ঘটনাগুলো যখন ঘটছে তখন সাময়িক কতগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু পরের বছর ঘুরে ফিরে একই সমস্যা আমরা দেখতে পাচ্ছি। একটু সংক্ষেপে যদি বলবেন। শোনা যাচ্ছে আমাকে? ধন্যবাদ। পরিষ্কার, আপনি বলবেন। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল 24 যারা শুনছেন। আপনি যেটা বলছেন নগর পরিকল্পনা, আমরা সকলেই জানি চট্টগ্রাম বাংলাদেশের একটা অন্যতম স্বতন্ত্র একটা বিভাগ বলেন, জেলা বলেন, শহর বলেন। এখানে যে পাহাড় আছে, নদী আছে, সমুদ্র আছে, কিন্তু আমরা পরিকল্পনা করি, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে দেখা যায় সমস্যা। চট্টগ্রামের প্রধান সমস্যা এখন কি? বর্ষাকালে জলাবদ্ধতা, বর্ষাকালে পাহাড় ধস, মৃত্যু। হ্যাঁ, এখন দেখা যায় চট্টগ্রামে আসলে কি হবে, আপনার এই বর্ষাকালে বৃষ্টি হলে পাহাড় বেয়ে আমাদের যে নদী আছে, খাল আছে, কর্ণফুলী সুন্দর করে আপনার পানিগুলা চলে যাবে। কিন্তু দেখা যায় কি, চট্টগ্রামে বর্ষাকাল হলেই সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই যে আমরা গত কয়েকদিন ধরে এটা ফেস করছি। এবং আরেকটা বড় সমস্যা যেটা বলছেন আপনার, সেটা হচ্ছে আপনার এই যে পাহাড় ধসে মৃত্যু। এবং আসলে এখানে পরিকল্পনা, পাহাড় ব্যবস্থাপনার কথা যে বলেছেন, পাহাড় ব্যবস্থাপনা তো আমাদের প্ল্যান তো আমরা করি, পরিকল্পনা আমরা করি, আইন আছে, নীতি আছে, কিন্তু আমরা এখানে সমস্যা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা। পাহাড় তো পৃথিবীর অনেক জায়গায় আছে, কিন্তু আমরা পাহাড়কে অযাচিত ভাবে আপনার হস্তক্ষেপ করছি, পাহাড়কে ডিস্টার্ব করছি, পাহাড়কে কাটছি, পাহাড়ের মাটি দিয়ে ব্যবসা করছি, পুকুর জলাশয় এই জিনিসগুলো আমরা ভরাট করছি। তাহলে কি হবে, এই যে আমাদের যে নগরায়ন, যে জিনিসটা পরিকল্পিত নগরায়ন, এই জিনিসটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটার অভাব আছে। এই অভাবের কারণে আজকে আমরা এই সমস্যাগুলো ফেস করছি। পাহাড়ের কেটে আমি বসত লাইন, বিদ্যুতের লাইন, সব ফেসিলিটি ওখানে যাচ্ছে। আবার যখন যে খালগুলো আছে, নদীগুলো আছে, ড্রেনগুলো আছে, এগুলো কলাপস করে যাচ্ছে। তারপর কি হচ্ছে, সামান্য বৃষ্টিপাত হলে এটা আপনার কি হচ্ছে, ওয়াটার লগিং হচ্ছে। আর এখন দেখেন জলবায়ু পরিবর্তন একটা ট্রাম আমরা সবাই জানি। এই এখন কিন্তু আপনার বৃষ্টির কিন্তু প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা শুনেছেন হয়তো চট্টগ্রামে গত 43 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এবং এই যে নগর পরিকল্পনা, পাহাড় ব্যবস্থা, এই যে প্রাকৃতিক বিষয়গুলো কিন্তু আমাদের এখানে অ্যাডজাস্ট করতে হবে। যেমন এই যে জুলাই মাসে বৃষ্টিপাত হওয়ার কথা হচ্ছে, আমাদের এভারেজ যে বৃষ্টিপাতটা হয় প্রতি বছর 750 থেকে 850 মিলিমিটার, কিন্তু দেখা যাচ্ছে এই 4 দিনে, 4 জুলাই থেকে আজকে 10 জুলাই বৃষ্টিপাত হয়েছে 1175 মিলিমিটার। তাহলে এগুলোকে আমাদের পরিকল্পনায় কি আমরা রাখছি, এগুলো চিন্তা করতে হবে। আসলে আমাদের এখানে এই জিনিসগুলো থেকে যদি রক্ষা পেতে চাই, আমাদেরকে আসলে রাজনৈতিক সদিচ্ছা, এখানে পাহাড়ে কোনো বসতি স্থাপন করতে পারবো না। আসলে পাহাড় তো বসতির জন্য না, এখানে যে মানুষগুলো আছে নিম্নআয়ের মানুষ, তাদেরকে আমরা ধীরে ধীরে সরিয়ে আনতে পারি। যেন এতগুলো রোহিঙ্গা মানুষকে যদি আমরা আশ্রয় দিতে পারি, তাহলে পরিকল্পিতভাবে এই নিম্নআয়ের মানুষগুলোকে আমরা কেন একটা সুন্দর ব্যবস্থাপনার আওতায় আনতে পারবো না? তাদেরও তো আসলে, তাদেরকে আমরা শহরটি বিতাড়িত করতে পারবো না, তাদেরকে আমার দরকার আছে। তাদেরকে একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে যাতে পাহাড়ের পাদদেশে আপনার তারা এই ঝুঁকি নিয়ে বসবাস না করে, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখেন পাহাড় ধসে পর্যন্ত যারা মারা গিয়েছে সবগুলো হচ্ছে আপনার গরিব মানুষ, নিম্নআয়ের মানুষ। তো এদিকে আমাদের সচেতন হওয়া জরুরি আর কি। জি, আমরা আবারও একটু প্রতিমন্ত্রীর কাছে যেতে চাই, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আপনি নিশ্চয়ই শুনছিলেন কথা, চট্টগ্রাম অঞ্চলে বসতি করার ক্ষেত্রে মাস্টার প্ল্যানের কথা বলা হয়, কিন্তু তার চেয়ে বেশি জরুরি যে ওই এলাকার পরিবেশ রক্ষার মাস্টার প্ল্যান। পরিবেশ, চট্টগ্রামে যে সব এলাকা পাহাড় বেষ্টিত, সেখানে কোনো মাস্টার প্ল্যান নেওয়ার পরিকল্পনা আপনাদের আছে কিনা, যেখানে যাতে করে অন্তত পাহাড়টা রক্ষা হয়? দেখুন, এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত একটা জরুরি বিষয়। এখন আমরা দীর্ঘদিন পরে সরকার গঠন করেছি, আমরা আমাদের নির্বাচনী যে অঙ্গীকারগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করছি। যেহেতু এই বিপর্যয় আমাদেরকে নতুন করে একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, আমি মনে করি এটা নিয়ে আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের চট্টগ্রামে জেলা প্রশাসন বা বিভাগীয় প্রশাসনে যারা আছে ওনাদের সবাইকে সংযুক্ত করে, এবং এখানে যারা নগর পরিকল্পনাবিদ বা এক্সপার্ট আছে তাদেরকে সংযুক্ত করে আমাদের এই ব্যাপারে একটা পদক্ষেপ নিতে হবে। কারণ
আপনি যেটা বলছিলেন, সাধারণত নিম্ন আয়ের মানুষই কিন্তু এই আক্রান্ত হচ্ছে, কারণ তারা পাহাড়ের মানে পাদদেশে তারা বসবাস করে বা এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গায় তারা অবস্থান করছে। তো আমাদের আসলে সরকার আন্তরিক, কারণ আমরা পরিবেশগত যে পদক্ষেপগুলো, আমরা কিন্তু নদী খাল উদ্ধার, পাহাড় উদ্ধার বা এইসব ব্যাপারে আমরা কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা মনে করেন আমাদের যেগুলো দ্বীপ আছে, এমনকি সোনাদিয়া দ্বীপ বা আমাদের চকরিয়া, এইগুলো কিন্তু উদ্ধারের ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। তো এখানে আমরা চেষ্টা করব যে এই মানুষগুলোকে নিরাপদ দূরত্বে নিয়ে তাদের জন্য একটা আবাসনের ব্যবস্থা করা এবং তাদের যে বসবাস সেটাকে নিরাপদ করার জন্য, কারণ তারাও আমাদের এই দেশের মানুষ, তারাও জনপদের একজন মানে নাগরিক, সুতরাং তাদের অবশ্যই এই মৌলিক অধিকারটা আছে। তো অবশ্যই আমাদেরকে এটা পদক্ষেপ নিতে হবে এবং সেক্ষেত্রে সবার মতামতকে নিয়ে করতে হবে। কিন্তু এই মুহূর্তে মনে করেন সুনির্দিষ্ট কোনো আমি বলতে পারছি না, কারণ এখানে এইরকম কোনো তথ্য আমার কাছে নাই যে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়েছি। বাট পাহাড় কাটা বন্ধ বা পাহাড় দখল বন্ধ, এইগুলো ব্যাপারে আমরা কিন্তু কাজ করছি এবং আমরা নতুন করে এই ধরনের প্রবণতাকে ডিসকারেজ করছি। যতগুলো আসছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছি এবং এগুলো নিয়ন্ত্রণ করছি। আর সবচেয়ে বড় কথা, বর্তমান সরকার দুর্বৃত্তায়ন বা রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, এটাকে প্রশ্রয় দিচ্ছে না। এবং আপনারা ধরে নিতে পারেন নতুন করে রাজনৈতিক পরিচয়ে বা এই ধরনের কাজে আমরা কাউকে অ্যালাউ করব না। যদি কেউ করে জি তাকে আমরা মানে কোনোভাবে কোনো প্রোটেকশন দিব না, সেটার ব্যাপারে আপনাকে অঙ্গীকার করতে পারি। জি মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি যে আপনি যে প্রতিশ্রুতিগুলো রাখলেন সেগুলোর মধ্য দিয়ে অন্তত পাহাড় ধস ঠেকানো সম্ভব হবে সামনের দিনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি জনাব অলিউর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ ফোরাম। জনাব অলিউর রহমান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন চট্টগ্রামে পাহাড় কাটার পেছনে রাজনৈতিক প্রভাবশালী মহলের কথা শোনা যায়। কারা এই প্রভাবশালী, কাদের নাম আসে, এরা কোন কোন দলের ছত্র ছায়ায় আছে? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, যদি আপনার অথবা আমার একটা সম্পত্তি থাকে, সেটা যদি আমি উন্মুক্ত ফেলে রাখি, যে কেউ সেটা পাহাড় কাটবে অথবা দখল করবে। চট্টগ্রাম মহানগরীতে আমরা দেখেছি 2012 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা সর্বশেষ জরিপ হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে 1976 সালে চট্টগ্রাম মহানগরী এবং তার আশেপাশে এলাকায় 200টি পাহাড় ছিল। দুঃখের বিষয় হচ্ছে 90 দশকের পরবর্তীতে এটা হচ্ছে 2008 সাল পর্যন্ত 95 থেকে 100টি পাহাড় কাটা হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি আবাসিক এলাকা হচ্ছে খুলশী। এই খুলশী যে এলাকায় অবস্থিত সেটা হচ্ছে সম্পূর্ণ পাহাড় কেটে করা হয়েছে। তো এখন কথা হচ্ছে, এই অবশিষ্ট যে পাহাড়গুলি আছে, এখন ধরেন 57 থেকে 62টি পাহাড় চট্টগ্রাম শহরে কোন রকম টিকে আছে, মানে চট্টগ্রাম শহর এবং বিশ্ববিদ্যালয় হাটাজারি পর্যন্ত এই এলাকায়। তো এখানে যদি এখন থেকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া না হয়, তাহলে এখন যেভাবে পাহাড় ধসে মানুষ মরছে, পাহাড় নিশ্চিহ্ন হচ্ছে, সেটা ক্রমাগত হতেই থাকবে। আমি একটা উদাহরণ দিই। 2007 সালে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে একদিনে 129 জন মারা গিয়েছিল। তখন শক্তিশালী একটি পাহাড় রক্ষা কমিটি হয়েছিল। সেই কমিটিতে আমরা ছিলাম। আমাদের বাংলাদেশ পরিবেশ ফোরামের সভাপতি, যিনি চুয়েটের ভিসি ছিলেন, ডক্টর প্রফেসর মোজাম্মেল হক, উনি সুনির্দিষ্ট করে বলেছেন এই পাহাড়কে রক্ষা করতে হলে পাহাড়কে ইঞ্জিনিয়ারিং এর আওতায় এসে এর মাটি সমীক্ষা করে কোন পাহাড়ের ধরন কিরকম, সেখানে কি ধরনের গাছ লাগাতে হবে, কোন পাহাড়কে কি ধরনের করে সংরক্ষণ করতে হবে, টোটালি একটা জরিপ করে এবং সেই অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে প্রতিটি পাহাড় সংরক্ষিত হবে। যদি 2007 সাল থেকে, যদি আজকে থেকে 19 বছর আগে যদি সেই 36 দফা পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতাম, তাহলে আজকের এই ভয়াবহ রূপ আমাদের দেখতে হতো না। দুঃখের বিষয় হচ্ছে, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য বর্তমানে 15,000 কোটি টাকার একটা প্রকল্প চলছে, 3টি প্রকল্প চলছে। কিন্তু এই চট্টগ্রামের মহামূল্যবান এই পাহাড়গুলি রক্ষার জন্য ন্যূনতম 1 টাকাও সরকার এই পর্যন্ত কোনো বরাদ্দ দেয় নাই। গত ইন্টারিম সরকার আমলে আমরা সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে যাতে বরাদ্দটা দিতে খুব দেরি না হয়, আমরা বলেছি জেলা প্রশাসনকে অন্তত 10 থেকে 15 কোটি টাকার একটা বাজেট দেওয়া হোক। আমরা জেলা প্রশাসনের সাথে কথাও বলেছিলাম, প্রতিটি পাহাড় ঘিরে বেড়া দিয়ে। আপনার কাছে আসবো, আমরা আপনার কাছে আবারও আসবো, আমাদের জি আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা আসবো। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন
জনাব মোহাম্মদ জিয়াউল হক। আপনারা যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আপনারা নিশ্চয়ই শুনছেন। আপনাদের কাছে আবারও আসবো, আরও অনেকগুলো বিষয় আমাদের জানবার আছে। অতিরিক্ত মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, আপনি শুনছিলেন তাদের কথা। তারা যারা একেবারে চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন দায়িত্বে আছেন, তারা খুব কাছ থেকে এই পরিস্থিতিটা দেখছেন। একটা বিষয় যদি আমরা বলি যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ যে পাহাড়গুলো, এই পাহাড়ের কিন্তু অনেকগুলো মালিক আবার সরকারি সংস্থা, আবার কিছু বেসরকারি মালিকানাও আছে। তো এই যে যারা এই পাহাড়ের মালিকানায় আছেন, যদিও এই সব কিছুর মালিক রাষ্ট্র, কেন তাহলে এই তাদেরকে বাগে আনা যাচ্ছে না? সরকারিভাবেও কিন্তু পাহাড়ের ক্ষতি করতে দেখা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের পরিবেশ সংরক্ষণ আইন 1995, যেটা পরবর্তীতে বিভিন্ন সময় সংশোধন হয়েছে, সেই আইনে 6-এর ক্ষয়ে পরিষ্কার বলা আছে যে সাধারণভাবে পাহাড় কাটা নিষিদ্ধ, এবং বলা হয়েছে যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা ব্যক্তি মালিকানাধীন বা দখল করে আছে কোনোভাবে কোনো পর্যায়ে পাহাড় কাটা যাবে না। তবে শর্ত দিয়েছে যে যদি অপরিহার্য জাতীয় স্বার্থে প্রয়োজনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে পাহাড় কাটা বা কর্তন করা যাবে অথবা মোচন করা যাবে। সুতরাং জেনারেল একটা ক্লজ আছে যে কোনো ধরনের পাহাড় কাটা যাবে না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি যেটা সঠিকভাবে বলেছেন যে বিভিন্ন কারণে আমাদের মাটি সংগ্রহ করতে হয়, তো মাটি তো সব জায়গায় পাওয়া যায় না, তো পাহাড় থেকে সংগ্রহ করে সেখানে সরকারিভাবে আমাদের বিভিন্ন প্রকল্প হচ্ছে, সেখানেও অনেক সময় পরিবেশ ছাড়পত্র নিয়ে এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া বৈধ বা অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। অন্যদিকে আপনারা জানেন, আপনি তোকে বললেন যে আমাদের আবাসন তৈরি করে, বাসাবাড়ি তৈরি করে, সেখানে মাটি লাগে। ইটের ভাটাগুলো আছে আমাদের, কিন্তু ইটের ভাটাগুলো সবই অবৈধ। আমাদের পার্বত্য চট্টগ্রামে যতগুলো ইট ভাটা আছে কোনোটাই কিন্তু আমাদের পারমিশন দেওয়া হয়নি, আমাদের ডিসি লাইসেন্স দেওয়া হয়নি এবং পরিবেশের ছাড়পত্র দেওয়া হয়নি। সেগুলো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, প্রতিমন্ত্রী মহোদয় বললেন যে সবগুলিকে আমরা বন্ধ করে দিচ্ছি এবং ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে কোনো ইটের ভাটা চলবে না। তো এই বিষয়গুলো আছে। এবং এই যে আমাদের বিভাগীয় পরিচালক কমিশনার মহোদয় সঠিকভাবে বলেছেন যে অধিকাংশ ক্ষেত্রেই রাতের আধারে এই কাজগুলো করা হয়। এবং আপনাকে একটু যদি আমি বলি যে গত 2019 থেকে এ পর্যন্ত কিন্তু মামলা করা হয়েছে অনেক। এখানে আমার কাছে হিসাব আছে প্রায় 136টি মামলা করা হয়েছে, 39 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, প্রায় 70 লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে কিন্তু জরিমানা আদায় করা হয়েছে এবং ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে। আমাদের একটা ধারা আছে যেখানে বলা আছে যে যদি পরিবেশ বা পরিবেশ ব্যবস্থা যদি ক্ষতি করে সেই ক্ষতিপূরণ আদায় করা যাবে। সেখানেও প্রায় 49 কোটি টাকা আমরা ক্ষতিপূরণ ধার্য করেছি এবং 3 কোটি টাকার মতো আদায় হয়েছে। তো এই কার্যক্রমগুলো চলার পরও আপনি বলছেন যে আমাদের পাহাড় কাটা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনি আলোচনায় যেটা বোঝা যাচ্ছে যে আমাদের একটা খুব কম্প্রিহেন্সিভ পরিকল্পনা লাগবে, যেটা আমাদের প্রফেসর মহোদয় বললেন যে আমাদের যে সম্মানিত বিভাগীয় কমিশনার বললেন, উনি পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ওনার নেতৃত্বে একটি কম্প্রিহেন্সিভ কিংবা একটি মাস্টার প্ল্যান লাগবে যেটির মাধ্যমে পাহাড়কে রক্ষা করা যাবে। আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী, সেখানকার রিপোর্টার আজিম নিহাদ। আজিম নিহাদ, খুব সংক্ষেপে আপনি সবশেষ পরিস্থিতি জানাবেন যে কক্সবাজার অঞ্চলে এই মুহূর্তে বন্যা এবং পাহাড় ধসের কী ধরনের ঝুঁকিতে আছে, গত কয়েকদিনের বিবেচনায় আজকের পরিস্থিতি কী? আজকের পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, যদিও চকরিয়া, পেকুয়া এবং এই যে জায়গাগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে, তবে জেলার যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেখানে কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে শুরুর দিকে কিন্তু সবচেয়ে বেশি পাহাড় ধস হয়েছিল কক্সবাজারে, এবং এখন পর্যন্ত বলা হচ্ছে যে 18 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে। ফলে এই পাহাড় ধসটা কক্সবাজারের শুরুর দিকে আতঙ্ক থাকলেও এখন কিন্তু বন্যা নতুন করে আতঙ্ক হয়ে গেছে। এবং চকরিয়া, পেকুয়াতে সেখানে উজান থেকে যে মাতামুহুরীতে ঢল নামে, সেই ঢলের পানিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে না পারার কারণে সেখানে গত 2-3 দিন ধরে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আজকে আরো বেশি নাজুক অবস্থা তৈরি হয়েছে। ইতিমধ্যে চকরিয়াতে প্রায় 1 লক্ষ মানুষ বন্যা দুর্গত হিসেবে রয়েছে, তাদের মধ্যে প্রায় 7,000-এর মতো লোকজনকে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এবং যে সমস্ত দুর্গত এলাকা রয়েছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে যদিও তারা পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু অত্যন্ত নাজুক অবস্থা হয়, সেখানে আসলে সব জায়গায় সহযোগিতা পৌঁছানো যাচ্ছে না। ধন্যবাদ আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি চট্টগ্রাম অঞ্চলের পাহাড় ধস প্রসঙ্গে। খানিকক্ষণ বিরতি নিয়ে ফিরবো, সাথেই থাকুন। আমরা কথা বলছি পাহাড় কাটা বন্ধ হবে কবে, এই প্রসঙ্গে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন পরিবেশ অধিদপ্তরের
অতিরিক্ত মহাপরিচালক জনাব জিয়াউল হক এবং অনলাইনে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন তিনজন অতিথি। আমরা যেতে চাই এবারে ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন, বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রধান। আবারও আপনার কাছে আসতে চাই, 2007 সালে যখন পাহাড় ধসে 128 জন মারা যায়, এরপর একটা সরকারি কমিটি হয়েছিল এবং সেই কমিটি 30টির বেশি সুপারিশ করেছে। যেই সুপারিশে পুনর্বাসন, পাহাড় সংরক্ষণ, পাহাড় কাটা বন্ধ সহ সুপারিশগুলো ছিল, সেই সুপারিশের আসলে কতটি বাস্তবায়ন হয়েছে? ধন্যবাদ। সুপারিশগুলো আমরা নিয়মিতভাবেই আসলে পর্যালোচনা করে সরকারের সামনে উপস্থাপন করেছি। অতীতে যারা দায়িত্বে ছিলেন তারা করেছে। এখানে কিন্তু আসলে যেমন পুনর্বাসনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নতুন যে জায়গাটি চিহ্নিত করা হয় সে জায়গায় কিন্তু আসলে শ্রমিকরা বা নিম্ন আয়ের মানুষজন তারা কিন্তু যেতে চায় না। তখন কিন্তু একটা প্রশ্ন উঠে যে ওইসব জায়গায় হয়তো আমরা আবাসন করে দিলাম, সেখানে আমরা পাঠাতে পারলাম না, কিন্তু পাহাড়টা বেদখলই থাকলো। এরকম কিছু বিষয় থাকে এবং সেই খরচটাও কিন্তু কম না। কেননা এখানে যে পরিমাণ লোক বসবাস করে ঠিক তাদের প্রত্যেকের পরিবারকে সংস্থাপন করা কথা চিন্তা বারবার করা হয়েছিল এবং দিন দিন এই জিনিসটা আরো বাড়ছে। তো আমরা মাঝে মাঝেই বিভিন্ন এলাকাগুলো চিহ্নিত করি এবং সেখানে যেহেতু ভূমি ল্যান্ড অ্যাকুইজিশন সহ আরো কিছু বিষয় থাকে, সেগুলো প্রস্তুত করতে করতে আসলে প্রেক্ষাপট অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এছাড়া আমাদের আরো কিছু কার্যক্রম রয়েছে, যেমন মনে করেন যে আমাদের রেকর্ডগুলোতে কিন্তু একটা বড় ধরনের সমস্যা রয়েছে। সেই রেকর্ডগুলো কারেকশন করাটাও কিন্তু একটা লম্বা সময়ের ব্যাপার। কিন্তু আমরা প্রায় সকল পাহাড়ের রেকর্ডগুলো যেগুলো ভুলভাবে ব্যক্তি মালিকানায় গিয়েছে বা বিভিন্নভাবে বনের জমি আরেকজনের কাছে চলে গিয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা সবগুলো অ্যাড্রেস করেছি, তালিকা করেছি এবং মামলা করেছি। যেটা এসিল্যান্ড পর্যায়ে সমাধানযোগ্য সেগুলো সেখানেই আমরা করছি, যেগুলো আদালতে যাওয়ার যোগ্য সেগুলো আদালতে যাচ্ছি। এই ধরনের কার্যক্রম কিন্তু চলছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে আলাদা একটি জায়গায় নির্ধারণ করা, সেখানে অবকাঠামো নির্মাণ এবং এই সংক্রান্ত ব্যয়, এটা আসলে মানে একটা সুচিন্তিত পলিসিগত ব্যাপার। এই বিষয়টির জন্য আমরা সবসময় আমাদের প্রস্তাবনা উপস্থাপন করছি। এখন হয়তো মানে এটা সরকারের সুদৃষ্টি, যেহেতু নতুন সরকার আমাদের এই বিষয়ে অত্যন্ত প্রতিশ্রুতিশীল, আমরা আশা করছি যে এবার হয়তো এই বিষয়টি সফল হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। এবারে আমরা আসতে চাই ডক্টর মোহাম্মদ সারোয়ার, অধ্যাপক ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনার কাছে। অধ্যাপক সারোয়ার, আপনি একটি বিষয় বলবেন কি, যে চট্টগ্রামের পাহাড়ের যে ভূপ্রকৃতি, সেই জায়গা থেকে আসলে এই পাহাড় ধসের বিশেষ কোনো কারণ আছে কি না, কিংবা সামনের দিনে চট্টগ্রামের এই পাহাড়গুলোর মানে ধসে যাওয়ার আর নতুন করে কি ধরনের ঝুঁকি বা শঙ্কা আছে? তাহলে আমরা তো সবাই জানি এই আমাদের এই পাহাড়গুলো কিন্তু টারশিয়ারি যুগের, হ্যাঁ, এবং এই পাহাড়গুলো এখনো কিন্তু গঠন এবং বেলে মাটি। তো যা হয়ে গেছে আসলে পাহাড় ধসের, তো আসলে ঝুঁকির যে কথাটা বললেন, এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টর, একটা হচ্ছে ম্যানমেড ফ্যাক্টর। ন্যাচারাল কোনটা, যেমন বৃষ্টিপাত, অতিরিক্ত বৃষ্টিপাত এবং আমাদের মাটির গঠন প্রকৃতি, এটা আমরা জানি এটা বালি টাইপের পাহাড়, এখানে বৃষ্টির পানি ঢুকে এটা কলাপস করে। এবং এখানে আমরা যেটা বলতেন যে ঝুঁকির সম্ভাবনা আছে কিনা, আসলে ঝুঁকির সম্ভাবনা তো আমরাই বাড়িয়ে দিচ্ছি। যে বললেন যে পাহাড়ে বসতি, পাহাড়ের মাটি, যে বিজনেস, এই যে চট্টগ্রাম শহরে যে পুকুর জলাশয়গুলো ভরাট হচ্ছে, এই মাটিগুলো কোত্থেকে আসছে? এগুলো তো আসলে পাহাড় থেকে আসছে, তাই না? তাহলে আসলে আমাদের এই জায়গা থেকে যাওয়ার হয়ে গেছে ক্ষতি। এখন আমাদেরকে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে, যাহাতে আমরা পাহাড়কে আর কাটবো না। আর আমাদের অ্যাকচুয়ালি একটা ডাটাবেস দরকার। হ্যাঁ, আসলে আমাদের কোনো ডাটাবেস নেই। চট্টগ্রাম শহরের অ্যাকচুয়াল জনসংখ্যা কত, এক এক জায়গায় এক এক ধরনের, আমাদের পাহাড় কয়টি আছে, কোনো জায়গায় কোনো রেকর্ড আসলে মানে স্বীকৃত কোনো রেকর্ড নাই। এই জিনিসগুলো আমাদের সচেতন হতে হবে। তারপর পাহাড়ের এই যে বসতিগুলো আছে, আমরা এখন করবো যা আছে বসতি, ঠিক আছে, আর বাড়াবো না এখানে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে রেকর্ড গুলো আছে, ওই যে পুরনো রেকর্ড, আমরা দেখা যাচ্ছে 2-3 বছর কোনো আপডেটেড নাই। তো আমরা চিন্তা করবো এই জিনিসগুলো আমরা রেকর্ডের মাধ্যমে যদি নিয়ে আসি, তাদেরকে যদি সচেতন করতে পারি, পাহাড় রক্ষা যারা আছে তারা যদি আপনার নেচার বেস সলিউশনের মাধ্যমে যদি পাহাড়কে রক্ষা করতে পারি, যার যার অবস্থান থেকে যদি রক্ষা করতে পারি, তাহলে হয়তো আমাদের এই ঝুঁকির মাত্রাটা কমিয়ে আসবে এবং আমাদের এই সুন্দর পাহাড় চট্টগ্রামের যে বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য, সেটাকে আমরা রক্ষা করতে পারবো।
জিয়াউল হক আমাদের স্টুডিওতে আছেন, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আপনার কাছে আসতে চাই। পুনর্বাসনের কথা বলা হয়, পাহাড়ে যারা বসবাস করেন দীর্ঘদিন ধরে তাদের বেশিরভাগই খুবই নিম্ন আয়ের মানুষ। আসলে তাদের নিজস্ব কোনো জমি নাই, কিংবা সরকারের পক্ষ থেকে তাদেরকে সে কোনো গুচ্ছগ্রামে কিংবা স্থায়ী কোনো ক্যাম্পে পুনর্বাসনও করা যাচ্ছে না। আসলে এটি কতটা বাস্তবসম্মত, এই পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীকে অন্য একটি জায়গায় নিয়ে বসবাসের ব্যবস্থা করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা? যেটা একটু আগে আমি বলছিলাম যে আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান থাকতে হবে। এখন আমাদের পাহাড়গুলো, যেটা আমাদের প্রফেসর মহোদয় বললেন যে আমাদের পাহাড়গুলো বেলে মাটির পাহাড়, অন্য দেশে কিন্তু পাহাড়গুলো পাথুরে পাওয়া হয়, ওখানে কিন্তু ইরোশন কম হয়, পাহাড় ধস কম হয়। আমাদের ন্যাচারাল প্রসেসই আমাদের পাহাড় ধসটা বেশি হবে। এখন আমরা বলছি যে ম্যানমেড কারণে আমরা পাহাড় কাটছি, পাহাড় কর্তন করছি, মোচন করছি, যার জন্য আরও ভঙ্গুর হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কোনোভাবেই আমাদের এই বসতি স্থাপন করে জনগণকে ঝুঁকির মধ্যে রাখতে পারি না। আসলে এইভাবে কিন্তু সমাধান হবে না, ওনাদেরকে অন্যত্র ব্যবস্থা করতে হবে। এবং সেটা বললাম যে আন্ডার এ কম্প্রিহেন্সিভ প্ল্যান। সেক্ষেত্রে আমাদের যে একটা হলো যে ন্যাচারাল প্রসেসটাকে কমানো, সেটা তো আমরা করতে পারবো না, কারণ আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এবার যারা বলা হচ্ছে যে এবার যে এলনিনো ইম্প্যাক্টটা হবে সুপার এলনিনো ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, তো প্রচুর বৃষ্টি হবে এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু আমাদের পাহাড়ে ধসটাও হবে। আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের যে কারণে পাহাড় ধসটা বেশি হচ্ছে, ইরোশন হচ্ছে, যেমন আমাদের গাছপালাগুলো চলে গেছে, প্রচুর গাছ লাগাতে হবে, ন্যাচারাল ভেজিটেশন বাড়াতে হবে। আমাদের যে বাসা বাড়ি করছি আমরা, সেটা কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে না, বৈজ্ঞানিক সম্মতভাবে হচ্ছে না। পাহাড় কেটে কিন্তু বাড়ি করা যায়, বিভিন্ন দেশে হচ্ছে, কিন্তু যেই ইঞ্জিনিয়ারিং ডিজাইনে বাড়িগুলো করতে হবে সেই ডিজাইন তো কেউ মানছে না। যেমন আমরা যখন পরিবেশ ছাড়পত্র দেই কোনো রাস্তার জন্য, সরকারি পর্যায়ে বড় বড় রাস্তা হয়, সেখানেও পাহাড় কাটার প্রয়োজন হতো, তখন আমরা বলে দিই যে কী পরিমাণ পাহাড় কাটবে এবং অ্যাঙ্গেলটা কতটুকু হবে, সেটা বলে ওরকমভাবেই চিন্তাভাবনা করে পাহাড় কাটতে হবে। অল্প পরিমাণে আমরা বলি কাটা না, মোচন করতে হবে। তো এই প্রক্রিয়ায় গিয়ে আমাদের কিছু পরিমাণ যদি পাহাড় মোচন করতে হয় সেইটা আমাদের করতে হবে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা অনেক বেশি করে ফেলি এবং অনেক ক্ষেত্রে সায়েন্টিফিক যে ডিজাইন সেটা অনুসরণ করা হয় না। তো পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের ঝুঁকিপূর্ণ আরেকটা বিষয় হলো, আমাদের ঝুঁকিপূর্ণ যে পাহাড়গুলো আছে, অতি ঝুঁকিপূর্ণ, সেগুলো চিহ্নিত করা হয়েছে, তালিকাও করা হয়েছে। ওই অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ে কোনো বসতি স্থাপন করার সুযোগ দেওয়া যাবে না এবং তাদেরকে উন্নত ব্যবস্থা করতে হবে। এবং আমি অবশ্যই আমরা বিশ্বাস করি যে বর্তমান গণতান্ত্রিক সরকার এবং আমাদের সম্মানিত আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের নেতৃত্বে যে কমিটি আছে, ওনারা অবশ্যই বিষয়টা বিবেচনা করবেন। আমাদের পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয় সার্বিকভাবে ওনাদের সাথে কাজ করছেন এবং ওনাদের সার্বিক সহযোগিতা নিয়ে কিন্তু এই যে বলা হচ্ছে, আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বললেন যে আমরা কিন্তু আমরা কিন্তু এই জায়গায় কিন্তু টলারেন্সে আছি। কোনোভাবেই আমরা পাহাড় কাটতে ভবিষ্যতে দেওয়া হবে না অনুমোদন ছাড়া। অনুমোদন করে কিছু পরিমাণে দেওয়া বোধহয় হতে পারে জাতীয় অপরিহার্য স্বার্থে, কিন্তু অনুমোদনবিহীন কোনো পাহাড় কাটতে দেওয়া হবে না। এবং ইটের ভাটার কারণে প্রচুর পাহাড় কাটা হয় পার্বত্য চট্টগ্রামে, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা খুব কঠোর অবস্থানে যাচ্ছি এবং আমাদের সার্বিকভাবে আমাদের প্রশাসনের সহযোগিতা নিয়ে এই কাজগুলো ইনশাল্লাহ অব্যাহত থাকবে। জি, আমরা একটু যেতে চাই অলিউর রহমান, সাধারণ সম্পাদক পরিবেশ ফোরাম, বাংলাদেশ পরিবেশ ফোরাম, আপনার কাছে। জনাব অলিউর, একটি অভিযোগ পাওয়া যায় যে পাহাড় কেটে পাহাড়ের মাটি নিয়ে গিয়ে নর্দমা, নালা এগুলি ভরাট করা হয়, যার ফলে চট্টগ্রামে এই পাহাড়ি অঞ্চলের আশপাশগুলো জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এই ধরনের আপনারা কোনো ঘটনা দেখেছেন কিনা? এবং সাথে আরেকটি বিষয় জানতে চাই যে পাহাড় তো কোনো গোপনীয় বিষয় না, পাহাড় কাটলে এটি এত বড় স্থাপনা, এত বড় একটা প্রাকৃতিক একটি সম্পদ যেটি দেখা যায়, ফলে এই পাহাড় কাটা বন্ধের কেন করা যায় না? এর সঙ্গে আসলে প্রশাসনের থরে থরে কোন কোন স্তরের কর্মকর্তা কর্মচারীরা যোগসাজশ থাকে কিনা? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে বিভাগীয় কমিশনার মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়ের কথা সূত্র ধরে বলতে চাই, চট্টগ্রাম পাহাড়ে কিন্তু কোনো ভূমিহীন মানুষ বসবাস করে না। যারা বসবাস করে, একটি প্রভাবশালী চক্র ওই পাহাড় দখল করে ঝুপড়ি করে তাদেরকে বসবাস করতে দেওয়া হয়, তারা কিন্তু ভাড়া দেয়। এবং ওই পাহাড়টা যদি প্রভাবশালী চক্র ঝুপড়ি অথবা টিনের ঘর করতে পারে, তাহলে তাদের অন্তরালে ওই পাহাড়টা কাটতে সুবিধা হয়। আমি সম্প্রতি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা জেনে থাকবেন, চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে 300 মিটার দূরে হচ্ছে আপনার ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পেছনে একটা পাহাড় কাটা হচ্ছিল।
আমরা রাত্রে 3টার সময় পুলিশ নিয়ে, খুলশী থানার পুলিশ নিয়ে সেটা বন্ধ করেছিলাম। 2 দিন পরে যখন আবার কাটা হচ্ছিল, আমরা রাত্রে গিয়ে ওই পুলিশ সহ গিয়ে ওই এক্সকাভেটরটা জব্দ করেছি, কিন্তু আমরা চলে আসার পরে তারা আবার কাটছে। পরের দিন সকালে আমরা ওই লোকজন নিয়ে গিয়ে ওই এক্সকাভেটরের যে যন্ত্রপাতি সেটা খুলে নিয়ে আসছি, কারণ এই 2 দিন ধরে আমরা চেষ্টা করেছি সেই এক্সকাভেটরটা কোথাও রাখার জন্য। পরিবেশ অধিদপ্তর বললেন যে আমাদের সামনে কোনো জায়গা নেই, খুলশী থানা বললো যে আমাদের কোথাও জায়গা নেই। তাহলে তারা জানে যে এই পাহাড় কাটলে তাদের কিছুই হবে না, কারণ পরিবেশ অধিদপ্তর যে মামলা করে সেটা 2007 সালে যে মামলা হয়েছিল সেগুলোর এখনো সুনির্দিষ্ট কোনো রায় হয় নাই, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে পাহাড় তো উন্মুক্ত রাখা যাবে না। চট্টগ্রাম শহরের পাহাড়ের অধিকাংশ মালিক হচ্ছে জেলা প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ। এই 2 কর্তৃপক্ষ জানেও না তাদের পাহাড় কোথায় কিভাবে আছে। প্রথমত কথা হচ্ছে এই পাহাড়গুলি সমীক্ষা করে সেগুলিকে যদি ঘিরে বেড়া দিয়ে সংরক্ষণ করা যায়। একটা উদাহরণ দিই, ফয়েজ লেকের ভিতরে মিনিমাম 10 থেকে 12টি পাহাড় আছে, সেগুলি কেউ কাটছে না। এর কারণ হচ্ছে তারা সেটা নিয়ন্ত্রণ করে রেখেছে এবং বিভিন্ন অবকাঠামো করেছে পাহাড় রেখে। আপনি যে প্রশ্নটি তুললেন এই বিষয়ে আমরা একটু বিভাগীয় কমিশনারের কাছে জানতে চাইবো। যেটি বললেন অলিউর রহমান, যে একটা শ্রেণী মনে করছে যে পাহাড় কাটলে কিছুই হবে না, কেন মনে করছে তারা? এটা যথার্থই বলেছেন। প্রথমত হচ্ছে যে মামলা আমরা করছি, আমরা ডিটারমাইন্ড। অধিকাংশ ক্ষেত্রে যিনি পরিকল্পনাকারী বা যিনি এটা নিয়োজিত করছেন তিনি উপস্থিত থাকছেন না, ফলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তাকে আমরা তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারছি না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এসব ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের সহায়তা গ্রহণ করি। পূর্বে পরিবেশ অধিদপ্তরে কিন্তু একেবারেই বাজেট ছিল না এইসব, এই যে এক্সকাভেটর স্থানান্তর বা সেখানে শ্রমিক নিয়োগ, এই যে পরিবহন করে নিয়ে আসা। এখন সরকার কিন্তু আসলে মানে সেক্ষেত্রে একটু বাজেট দিচ্ছে, কিন্তু পরিবেশ অধিদপ্তরের কর্মীরা বা তার যে অফিসারগণ রয়েছেন তারা যে আমাদের সাথে যাবে, আসলে তাদের যানবাহন এবং জনবল এত অপ্রতুল, এইটা দিয়ে আসলে এত বড় কর্মযজ্ঞ কাভার করা খুবই কঠিন। যে আমরা এই প্রসঙ্গে একটু শুনি, পরিবেশ অধিদপ্তরের যেহেতু অতিরিক্ত মহাপরিচালক আমাদের সাথেই আছেন, যেই সংকটের কথা বললেন, আইনি সংকট, আইনি দুর্বলতা এবং লজিস্টিক সাপোর্ট, ম্যান পাওয়ার সাপোর্ট, আপনি শুনতে পারলেন বিভাগীয় কমিশনারের মুখ থেকে। এই পরিস্থিতিতে আসলে পরিবেশ অধিদপ্তর কি করবে? আইনগত কোনো সংশোধনী আপনারা বা সংস্কারে যাবেন, কিংবা আপনারা এই লজিস্টিক সাপোর্ট বাড়ানোর ক্ষেত্রে কি করবেন? ধন্যবাদ। আমাদের বিভাগীয় কমিশনার মধ্যে যথার্থই বলেছেন যে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এবং যেটা বলা হচ্ছে জনবলের সীমাবদ্ধতা, লজিস্টিকের সীমাবদ্ধতা। আইনগত বিষয়ে আমরা মনে করছি যে আমাদের আইনগত যে ক্ষমতা দেওয়া আছে যথেষ্ট ক্ষমতা আছে। তো কিছু পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে, আরও সংশোধনের প্রয়োজন হবে। তবে যে ক্ষমতাটা আছে সেটা প্রয়োগ করতে পারলেও কিন্তু আমরা অনেক কিছু দৃশ্যমান করতে পারি। তো সেই ক্ষেত্রে যেটা সমস্যা হলো, আপনি মামলার কথা বললেন এবং আমাদের সাংবাদিক মহোদয় উনিও বললেন যে একটা মামলা অনেক সময় 7-8 বছর লেগে যাচ্ছে, এটা একটা বাস্তবতা। তো আমাদের এই যে পরিবেশ আদালতে মামলাটা দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে, সেখানে জনবলের প্রয়োজন হবে। পাশাপাশি আমাদের যেটা আমরা বলছি যে মোবাইল কোর্ট, তাৎক্ষণিকভাবে ধরা এবং তাদেরকে ব্যবস্থা নেওয়া, তাৎক্ষণিক জরিমানা দেওয়া যায়, কারাদণ্ড দেওয়া যায়, তো সেইটা হচ্ছে। কিন্তু ওই যে যেটা বলা হয় যে একটা সুদূর প্রসারী ব্যবস্থা নেওয়া, যে ডিটারেন্ট হিসেবে কাজ করা, যে আমরা যে কাজটা করলাম ভবিষ্যতে আর কেউ সাহস পাবে না, ওই কাজটা আমরা এখনও করতে সমর্থ হইনি। আমাদের জনবলে অনেক স্বল্পতা আছে, আমরা একটা জনবলের ব্যবস্থা করেছি। এখন বর্তমানে আছে আমাদের 1130, আমাদের সারা বাংলাদেশে আমাদের স্টাফ থেকে শুরু করে মহাপরিচালক মহোদয় পর্যন্ত কাজ করছে মাত্র 750 সারা বাংলাদেশে। এই 750 জন নিয়ে তো আসলে হবে না। আমরা 3000 জনবলে একটা প্রস্তাব তৈরি করেছি, এটা জমা দেওয়া হয়েছে, এটা জনপ্রশাসনে যাচ্ছে। তো আশা করছি যে যদি আমরা 2000 থেকে 2500 জনবলটা পাই, এবং বিভাগীয় কমিশনার মহোদয় বলেছেন যে আমাদের চট্টগ্রাম বিভাগে এবং চট্টগ্রাম জেলা অফিসে প্রচুর আমাদের অফিসার এবং টেকনিক্যাল স্টাফ প্রয়োজন। আমাদের ইন্সপেক্টর আছে কিন্তু অনেক অল্প, 4-5 ইন্সপেক্টর দিয়ে আসলে হচ্ছে না। আমাদের কিন্তু ম্যাজিস্ট্রেটও আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন মাত্র 4 জন, সারা বাংলাদেশের জন্য 4 জন আছে, আমাদের থাকার কথা 8 জন। তো এগুলো নিয়ে আমরা কাজ করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এটা সমাধান আমরা করতে চাই। আমরা একটু অধ্যাপক ইকবাল স্যারের কাছে শুনতে চাই।
অধ্যাপক ইকবাল সারোয়ার, আপনি জানেন যে কক্সবাজারে যেখানে রোহিঙ্গা ক্যাম্প, সেখানে এই ক্যাম্প তৈরির সময় অনেক পাহাড়ের অনেকাংশই কাটতে হয়েছে এবং পাহাড় ধসে রোহিঙ্গাদের মধ্যে হতাহতের ঘটনাও ঘটছে, এটি থামছে না। এটির স্থায়ী কোনো সমাধান বা টেকসই কোনো সমাধান করা যায় কিনা, কিংবা যেহেতু এখানে পরিবেশ অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক বলছেন তাদের জনবল সংকটের কথা, সেই অর্থে পাহাড় রক্ষায় স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই, আসলে রোহিঙ্গাদের বাসস্থান করতে গিয়ে আমরা যা ধ্বংস করা তা তো করে ফেলেছি। এখন হচ্ছে তাদেরকে কিভাবে আমরা রক্ষা করবো, আমাদের এই প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড়কে আমরা কিভাবে রক্ষা করব। এখন অ্যাকচুয়ালি আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, পাহাড়কে, কমিউনিটিকে অবশ্যই এঙ্গেজ করতে হবে। কমিউনিটি এঙ্গেজ ছাড়া এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, আমরা আসলে সচেতনতার কোনো বিকল্প নাই। পাহাড়কে এখন যেগুলো নষ্ট করে ফেলেছে সেখানে গাছ লাগাতে হবে, তার কম্প্যাক্টনেসটা বাড়াতে হবে, আমরা রিটেনিং ওয়াল দিতে পারি যতটুকু সম্ভব আর কি। আসলে এখানে অনেক খরচের ব্যাপারও আছে, রাষ্ট্রীয় পলিসিগত ব্যাপারও আছে, আইনগুলাকে যথাযথ করতে হবে। রোহিঙ্গা কক্সবাজার এলাকা এবং উখিয়াতে বিশাল একটা, যে আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখলাম, এটা তো আসলে মেসিভ একটা, অনেকদিন পর এতগুলো একটা সংখ্যা, প্রায় আজকে দেখলাম 31 জন মানুষ মারা গেল টোটাল এই ভূমি ধসে, পাহাড় ধসে। তো আসলে কমিউনিটিকে আসলে এগিয়ে আসতে হবে, প্লাস সাথে সাথে সরকারকে এগিয়ে আসতে হবে আমাদেরকে পাহাড় রক্ষার জন্য। পাহাড় যা করে ফেলেছে, পাহাড় তো আসলে কেটে ফেলার পর সেটা তো আসলে নতুন করে করা যাবে না, কিন্তু যতটুকু করেছি সেগুলোকে আমাকে রক্ষা করার জন্য উদ্যোগী হতে হবে। সেজন্য আমাদেরকে কমিউনিটি এঙ্গেজমেন্ট বলেন, সরকার বলেন, স্থানীয় প্রশাসন বলেন, বিভাগীয় কমিশনার বলেন, সবাইকে এগিয়ে আসতে হবে এই ব্যাপারে। জি, আমরা একটু অলির রহমানের কাছে আবারও যেতে চাই। আপনারা অনেক দিন ধরে এই পাহাড় রক্ষায় কাজ করছেন। তথ্য অনুযায়ী যেটি দেখা যায় যে ঝুঁকিপূর্ণ পাহাড় আছে 50টি, যদিও পাহাড় ব্যবস্থাপনা কমিটির হিসাবে পাহাড়ের সংখ্যা 26টির মতো। আপনাদের পর্যবেক্ষণ কি, আসলে ঠিক কতটা পাহাড় এখন টিকে আছে এবং কত অংশে টিকে আছে? যেই পাহাড়গুলো টিকে আছে সেগুলো কি এখন অবিকৃত আছে, নাকি এগুলোর কত শতাংশ ক্ষয়ে গেছে? প্রথমত কথা হচ্ছে 2012 সালের পরে, 2012 সালে যে গবেষণাটা করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সেটাও বেসরকারিভাবে উনি সহযোগে করেছিলেন। 12 সালের পর এখন হচ্ছে 26, প্রায় 13-14 বছর কোনো ধরনের গবেষণা হয় নাই। তো 2012 সালের প্রতিবেদন অনুযায়ী 76 সালে 200টি পাহাড় ছিল চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এখন 2012 সালে 95 থেকে 100% কাটা হয়ে গেছে, 95 থেকে 100টি কাটা হয়ে গেছে, তার মানে আর 100টি ছিল। এটা হচ্ছে 12 সালের হিসাব। ইতিমধ্যে যদি আরো কাটা হয়, আমরা হিসাব করেছি 58 থেকে 70টি পাহাড় হয়তো চট্টগ্রাম মহানগরী এবং তার আশেপাশে এলাকায় টিকে আছে। এখন কথা হচ্ছে সেগুলিও প্রতিদিন কাটা হচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে যখন এই বর্ষাকাল এবং অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তখন যারা পাহাড় কাটে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তারা করে কি, যখন ঝুম বৃষ্টি হচ্ছে তখন তারা ওই স্থানে কিন্তু ওই যে ঝুপড়ি বসতি করেছে, সেখানে ডিপ টিউবওয়েল বসিয়ে ফেলেছে এবং পানি সরবরাহের সুযোগ করেছে। তারা করে কি, পাহাড়ে গর্ত করে সেখানে পানি স্প্রে করে, যে কারণে পাহাড়টা ধসে পড়ে। এইভাবে করে তারা পাহাড়টা কাটছে। এখন রেলওয়ে যে পাহাড়ের মালিক, তিনি যদি সেটা সংরক্ষণ না করে, জেলা প্রশাসন যে পাহাড়ের মালিক তিনি যদি সেটা সংরক্ষণ না করে, এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্ল্যান দেওয়ার সময় যদি পাহাড়ে প্ল্যান দিয়ে দেয়, তাহলে এই পাহাড় কখনো রক্ষা হবে না। আমি চ্যানেল 24 এর মাধ্যমে একটা কথাই বলতে চাই, সুনির্দিষ্ট একটা বাজেট দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কয়েকজন অধ্যাপককে এঙ্গেজ করে, আমরা যারা পরিবেশ কর্মী তাদেরকে নিয়ে জেলা প্রশাসন পাহাড় সমীক্ষা করে এই চট্টগ্রামের পাহাড়গুলি পৃথিবীর একটা নান্দনিক পাহাড় হিসেবে সংরক্ষণ করা যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ফয়েজ লেকে পাহাড়গুলিকে যেভাবে তারা করেছে, গাছ করেছে, বাগান করেছে, মানুষকে সেখানে যাওয়ার সুযোগ করে দিয়েছে, চট্টগ্রাম শহরের প্রতিটি পাহাড়কে সেভাবে করা সম্ভব। তখন কিন্তু পাহাড় কেউ আর দখল করতে পারবে না। মানুষ যখন সেখানে ঘুরতে যাবে, জেলা প্রশাসন যেখানে সংরক্ষণ করবে, যেমন একটা উদাহরণ সৃষ্টি হয়েছে ডিসি পার্ক, যেটা সেটা একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল এবং দখলদারদের একটা আঁকড়া ছিল, সেটা এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ফুলের রাজ্য হয়েছে। এই পাহাড়গুলি সেরকম আমরা পর্যটনের স্পট, সেটি করা সম্ভব যদি একটি সমন্বিত উদ্যোগ নেওয়া যায়। যে আমরা একটু জিয়াউল হকের কাছে শুনতে চাই যে বাংলাদেশে যে কোনো দুর্যোগ কিংবা দুর্ঘটনা মোকাবেলার ক্ষেত্রে দেখা যায় সমন্বয়হীনতা, বেশ বড় রকমের সমন্বয়হীনতা থাকে। এই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন, যেমন বলছিলেন অলিউর রহমান যে একটি গবেষণা করা যায় কিনা, এখানে প্রশাসনিক নজরদারির ব্যাপার আছে,
এখানে পুনর্বাসনের ব্যাপার আছে, এই সবগুলো বিষয়কে সমন্বয় করার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর কোনো সমন্বয়কের ভূমিকায় যাবে কিনা? কেননা এখানে আলাদা আলাদা মাঠ প্রশাসন কাজ করে, এখানে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করার ব্যাপার থাকে। সঠিকভাবে বলেছেন যে আমাদের 2000 যেটা আমাদের বললেন যে 2007-এর পরে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেখানে পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট ছিলেন। সেখানে আমাদের অধ্যাপকবৃন্দ ছিলেন, আমাদের এক্সপার্টরা ছিলেন, অনেকেই ছিলেন এবং পরবর্তীতে আরও অনেক বছর কাজ হয়েছে। তো আমরা মনে করি যে একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে এবং এটা আমাদের সম্মানিত সরকার সিদ্ধান্ত নেবেন যে এই যে পাহাড় ব্যবস্থাপনা, সার্বিক ব্যবস্থাপনা দায়িত্বটা কার কাছে থাকবে। সরকারি দপ্তররাই তো সরকার, তো আপনি সেখানে কি পরিবেশ দপ্তরের দায়িত্বে আছেন? অবশ্যই সেখানে পরিবেশ মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, পরিবেশ মন্ত্রণালয়ের একটি সংস্থা হিসাবে পরিবেশ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং যেহেতু আইনগতভাবে পাহাড় রক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া আছে, যেহেতু নিষিদ্ধ করা আছে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো পাহাড় কর্তন বা মোচন করা যাবে না, অবশ্যই আছে। সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদের বিভাগীয় কমিশনার আমাদের এখানে আছেন, তো আমরা একটা প্রস্তাব দিতে পারি যে সার্বিকভাবে আমাদের ঢাকা, চট্টগ্রাম মহানগর, সিলেট মহানগর সহ আমাদের এই যে যেখানে ধসটা বেশি হয় সেইখানে ব্যবস্থাপনার জন্য একটি কর্তৃপক্ষ হতে পারে এবং সেখানে পরিবেশ অধিদপ্তর অবশ্যই সাচিবিক সহায়তা দিতে পারে এবং যে আপনি বলেন যে গবেষণার কথা বলেছেন, এই গবেষণাতেও আমরা যুক্ত হতে পারি এবং এই প্রস্তাবনা নিয়ে নিশ্চয়ই আমাদের পরিবেশ প্রতিমন্ত্রী মহোদয় শুনছেন, আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে একটা প্রস্তাবনা আমরা তৈরি করতে পারি এবং ইনশাআল্লাহ তৈরি করা হবে, যেখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় সহ জেলা প্রশাসন এবং সার্বিকভাবে যারা আছেন স্টেক হোল্ডার, এক্সপার্ট এবং আমাদের ইউনিভার্সিটি প্রফেসররা সহ সবাইকে নিয়ে, যেটা আবার বলছি যে আমাদের নতুনভাবে একটা কম্প্রিহেনসিভ প্ল্যানের আওতায় হবেই আসলে, না হলে হয়তো পরের বর্ষা মৌসুমে আমরা একই চিত্র দেখব, হয়তো আমরা সেরকম পরিস্থিতি দেখতে চাই না। আমরা আবার একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদের কাছে, বিভাগীয় কমিশনার। আপনাদের পর্যবেক্ষণ কি, পাহাড়িরা বসবাস করে কিংবা আদিবাসী কিংবা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা, দেখা যায় যে পাহাড় কাটার সাথে এবং পাহাড় দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত এই দুই অংশই বাঙালি কমিউনিটি তারা বেশি সম্পৃক্ত থাকে। পক্ষান্তরে আদিবাসী তথা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা বসবাস করেন, তাদের আসলে পাহাড় রক্ষায় কিংবা পাহাড়ের ক্ষয়ক্ষতিতে কোনো ভূমিকা আছে কিনা, অর্থাৎ এই দুই শ্রেণীর মধ্যে কোন পক্ষে আসলে পাহাড়ের ক্ষয়ক্ষতিটা বেশি ঘটছে? শোনা যাচ্ছে না, আপনি একটু আনমিউট করে নেবেন, শুনতে পাচ্ছি না। এবং পাহাড়ের প্রতি আসলে ভালোবাসাটা কাদের বেশি? আমি ব্যাপারটা পাহাড়ি বাঙালি হিসাবে দেখবো না, কারণ আমাদের অন্যান্য অঞ্চলেও যে পাহাড় রয়েছে, সিলেট কিংবা ময়মনসিংহের দিকে, সেখানেও হয়তো বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করেন। সেই ক্ষেত্রে আমার যেটা আমার চোখের সামনে যেটা এসেছে, আমরা যেটা দেখতে পাই রিপোর্টগুলো পর্যালোচনা করে, সেটা হচ্ছে যে যারা পাহাড়ে বসবাসের পুরুষ পরম্পরায় ইন্ডিজিনাস নলেজটা ধারণ করেন, তারা জানেন যে কোন পাহাড়ে বসবাস করতে হবে, পাহাড়টাকে ঠিক কিভাবে ব্যবহার করতে হবে, ফলে তারা কিন্তু ক্ষতির শিকার হন না। কিন্তু যারা হঠাৎ করেই পাহাড়ে বসবাস করে, এবং সেটা পাহাড়িও হতে পারেন, বাঙালিও হতে পারেন, তাদের যদি সেই ইন্ডিজিনাস নলেজটা পুরুষ পরম্পরায় না থাকে, তাহলে কিন্তু তাদের দ্বারা এই পাহাড়টা ক্ষতি সাধন হয় এবং তারাই কিন্তু দেখা যাচ্ছে পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই বিষয়টা আসলে তারা পাহাড়ের উপযোগিতা, ইকোলজিটা কারা ধারণ করছে তাদের উপর নির্ভর করে। তো হঠাৎ করে যদি কেউ গিয়ে পাহাড়ে বসবাস করে, তার পক্ষে আসলে পাহাড়ে টিকে থাকা খুবই কঠিন। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, জিয়াউল হক আপনি শুনছিলেন তাদের সবার কথা। এখন ধরেন ওই কথায় আছে না, বিড়ালের গলায় ঘন্টাটা পরাবে কে? আমাকে একটু সুযোগ দিন, আমি একটু জি কথা জি বলতে জি জি একটা আপনি কথা একটু বলতে চাই। তাহলে ছোট করে শেষ করবেন অলির রহমান। মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় আছে, ওনার সাথে আমরা অনেকবার মিটিং করেছি। আমরা গত সরকার আমলে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে একটা চিঠি দিয়েছিলাম পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান মহোদয়, যেহেতু আমি বেলা চট্টগ্রামের নেটওয়ার্ক কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে, ওনার সাথে দেখা করেই দিয়েছিলাম। জেলা প্রশাসনকে যদি সুনির্দিষ্ট একটা বাজেট দেওয়া হয় এবং পাহাড়কে ঘিরে বেড়া দিয়ে কোন পাহাড়ে কি গাছ লাগানো হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, এবং পাহাড় শক্তিশালী পাহাড় রক্ষা কমিটির যিনি সভাপতি ছিলেন, আমাদের সভাপতি প্রফেসর ডক্টর মোজাম্মেল হক, ওনাকে সহ নিয়ে আগামী 1 বছরের মধ্যে পাহাড় ধস, পাহাড় কাটা 70% কমিয়ে আনা সম্ভব। সেটা যদি সরকার থেকে একটু আন্তরিকভাবে করা হয়,
তাহলে সেটা খুবই সহজভাবে করা সম্ভব। গত বছর আমরা প্রতিটি পাহাড়ে ধন্যবাদ জেলা এবং আপনাকে। জেলা প্রশাসন মিলে ধন্যবাদ আপনাকে। আপনি কিছু যোগ করতে চান জিয়াউল হক? না, অলিউর ভাই যেটা বলেছেন যে যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে আমাদের তৎকালীন পরিবেশ উপদেষ্টা মহোদয়কে, তো সেটা তো আমাদের কাছে আছে। তো সেটাকে বেস করে আমরা অবশ্যই কাজ করব এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় শুনছেন এবং আমিও গিয়ে আমাদের আমাদের সম্মানিত সচিব মহোদয়ের সাথে কথা বলবো এবং আমাদের মাননীয় মন্ত্রী আছেন, কথা বলে আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা নিব আমরা। অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আপনি যে কম্প্রিহেন্সিভ উদ্যোগের কথা বলছিলেন, আমরা বিশ্বাস করি আজকের এই রাতের আলোচনা একটি কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে, কেননা সব পক্ষই এখানে যুক্ত হয়েছিলেন এবং তাদের মতামতগুলো আপনি এখান থেকে নিয়ে সামনে হয়তো আপনি এখান থেকে যে সুপারিশ বা পরামর্শগুলো এসেছে বাস্তবায়নের চেষ্টা করবেন। মাননীয় প্রতিমন্ত্রী নিশ্চয়ই শুনলেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ অনলাইনে যুক্ত ছিলেন। জনাব জিয়াউল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, পরিবেশ বিপর্যয় আমাদের দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। আমরা বিশ্বাস করি এই ক্ষতির কারণ অন্তত মানুষ হবে না। এই প্রত্যাশা রেখে আগামী শুক্রবার আবারও একই সময়ে মুক্তকণ্ঠ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। যারা যুক্ত ছিলেন অনলাইনে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো আলোচনা হয়েছে। আরও সময় দিলে হয়তো আরও ভালো জানতে পারতাম আমরা, বাট একটা কম্প্যাক্ট একটা আলোচনা, তাই না? সবাই ডিটেল হলো আপনার